দশম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ভৌত বিজ্ঞানের 4 নম্বর স্কুলটা দেখো। গ্রুপ এ কি বলেছে, একের দাগের এক, ফায়ার আইস বা আগুনে বরফ হলো, তার সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, মিথেন হাইড্রেট। পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? দেখো, পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত হবে? 373 কেলভিন। কারণ বলেছে, তাহলে এখানে স্ফুটনাঙ্ক কত হয়? 100 ডিগ্রি সি। 100 ডিগ্রি সি প্লাস 273 কত পেয়ে যাব? 373 কেলভিন। গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহৃত হয়, এটা হবে কি? উত্তল দর্পণ। মিউ1 ও মিউ2 প্রতিসরাঙ্ক বিশিষ্ট দুটি মাধ্যমে আলোর বেগ যথাক্রমে v1 ও v2 হলে কোন সম্পর্কটি সঠিক? এটা হবে কি? মিউ1 v1 সমান মিউ2 v2। কারণ কি, যে মিউ সমান কী হয় বলো তো? মিউ সমান হয় c/v। তাহলে কোনো মাধ্যমের বেগের সাথে ওটা ব্যস্তানুপাতিক, তাহলে সেক্ষেত্রে কি পেয়ে যাব? মিউ ভি সমান ধ্রুবক, এবং সেখান থেকে মিউ1 v1 সমান মিউ2 v2। বক্রতা বৃদ্ধিতে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কী হবে? দেখো, কমে যাবে। বক্রতা যদি বৃদ্ধি করা হয়, গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কমে যাবে। কারণ দেখো, যদি বক্রতাটা এই আকারের হয়, তাহলে আমি কি পাবো? এই বৃত্তের অংশ এটা। কিন্তু বক্রতা যদি এরকম আমি বৃদ্ধি করে দিই, তখন কি হবে? ওইটা ছোট হয়ে যাবে, ফলে কী হবে? ফোকাস দৈর্ঘ্য কমে যাবে। যে হ্যালোজেনটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম, সেটি হলো কি? আয়োডিন। এক্স জেড সমান 12, ওয়াই জেড সমান 17, মানে পারমাণবিক সংখ্যা 12 এবং ওয়াইয়ের পারমাণবিক সংখ্যা 17। মৌল দুটির দ্বারা উৎপন্ন যৌগের সংকেত হলো কি? দেখো, এক্ষেত্রে সঠিক উত্তর হবে XY2। কারণ এক্সের যোজ্যতা 2 বেরোবে, ওয়াইয়ের যোজ্যতা 1, ফলে কী হবে? তারা বিনিময় করে যৌগটি গঠিত করবে কি? XY2। 2-এর দাগের 1 দেখো, CFC এর সম্পূর্ণ নাম কি? ক্লোরোফ্লুরোকার্বন। অথবা বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস O3 গ্যাস স্তরকে ভাঙে? এটা হবে কি? NO, NO2 এইসব গ্যাস। তাহলে একটা লিখে নেবে, NO, নাইট্রিক অক্সাইড। 2-এর দাগের 2, শূন্যস্থান পূরণ করো। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে ড্যাশ পদ্ধতিতে? সঠিক উত্তর কী হবে? বিকিরণ পদ্ধতিতে। চার্লসের সূত্রের ভিটি লেখচিত্রের প্রকৃতি কী? মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, মূল বিন্দুগামী সরলরেখা এই আকারের হবে। স্থির চাপে কোন উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়? তাহলে কী হবে? এটা -273°C, বা তোমরা লিখতে পারো 0 কেলভিন। ঠিক আছে, -273°C বা 0 কেলভিন। শূন্যস্থানে সাদা আলোর বিচ্ছুরণ সম্ভব কি? না। কারণ কি বলতো? শূন্যস্থানে সব বর্ণের আলোর বেগ সমান হয়, তাই জন্য কি হয়? বিচ্ছুরণ সম্ভব নয়। কাচের স্ল্যাবে আলো আপতিত হলে নির্গমনের সময় তা বর্ণালীতে বিভক্ত হয় না কেন? দেখো, কাচের স্ল্যাবের যে দুটো তল পরস্পরের কি সমান্তরাল থাকে, ফলে আলোকরশ্মিগুলো একবার বিভক্ত হয়ে গেলেও পরের তলে আবার তারা মিলিত হয়ে যায় এবং পরের তলে সমান্তরালভাবে নির্গত হয়, তাই জন্য বিভক্ত হয় না। গামা রশ্মি ও এক্স রশ্মির মধ্যে কার তরঙ্গদৈর্ঘ্য বেশি? এক্স রশ্মি তরঙ্গদৈর্ঘ্য বেশি। কোন বর্ণের আলোর জন্য কাচের প্রতিসরাঙ্ক সর্বনিম্ন হয়? লাল। নিষ্ক্রিয় গ্যাসগুলির যোজ্যতা কত? নিষ্ক্রিয় গ্যাসগুলির যোজ্যতা 0। একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতুর উদাহরণ দাও। ম্যাগনেসিয়াম। Mg ও যৌগ গঠনের সময় Mg পরমাণু কতগুলি ইলেকট্রন বর্জন করে? তাহলে Mg 2টি ইলেকট্রন বর্জন করে। 3-এর দাগের 1 দেখো, গ্রিনহাউস এফেক্ট কি? উত্তরটা দেখে নাও। ভূপৃষ্ঠ ঘিরে O3, জলীয় বাষ্প, CO2, মিথেন ইত্যাদি গ্যাসের পরিমণ্ডল সূর্য থেকে ছোট তরঙ্গদৈর্ঘ্যের রশ্মিকে পৃথিবীতে আসতে দেয়, কিন্তু উত্তপ্ত ভূপৃষ্ঠ কর্তৃক বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মিকে মহাশূন্যে ফিরে যেতে দেয় না। কিছুটা বিকিরিত রশ্মি নিজেরা শোষণ করে এবং বাকি অংশ পৃথিবীপৃষ্ঠে প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠ এবং তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে রাখে। এই প্রাকৃতিক প্রক্রিয়াকে গ্রিনহাউস প্রভাব বলে। 3-2 দেখো, চার্লসের সূত্রটি বিবৃতি করো। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দাও।
স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0°C এর আয়তনের 1/273 যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। পরম শূন্য উষ্ণতার সংজ্ঞাটা দেখে নাও। চার্লসের সূত্রানুসারে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা কমাতে থাকলে -273.15°C উষ্ণতায় গ্যাসটির আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়। এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। 3 দেখো, আলোকরশ্মি এক মাধ্যম থেকে অপর এক মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45° ও 30° হলে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। দেখো কী কী দেওয়া আছে লিখে নেবে। আপতন কোণ I সমান 45°, প্রতিসরণ কোণ R সমান 30°। স্নেলের সূত্রানুসারে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ সমান sin I/sin R। এবার দেখো মিউ সমান sin 45° বাই sin 30° সমান 1/√2/1/2। সেখান থেকে কত আসছে? √2 উত্তর। তাহলে প্রতিসরাঙ্কটা হবে √2। অথবাটা দেখো, জলের মধ্যে আলোর গতিবেগ 2.25 × 10⁸ মিটার/সেকেন্ড হলে জলের প্রতিসরাঙ্ক কত? এবং দেওয়া আছে বায়ুতে আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড। কী কী দেওয়া আছে লিখে নেবে। বায়ুতে আলোর গতিবেগ c সমান 3 × 10⁸ মিটার/সেকেন্ড। জলে আলোর গতিবেগ v সমান 2.25 × 10⁸ মিটার/সেকেন্ড। এবার জলের প্রতিসরাঙ্ক মিউ সমান কী হয়? c/v। তাহলে মিউ সমান 3 × 10⁸/2.25 × 10⁸। সেখান থেকে মানটা কত আসবে? প্রায় 1.33। তাহলে জলের প্রতিসরাঙ্ক হবে 1.33। 3-4টা দেখো, মৌলের আয়নায়ন শক্তি বলতে কী বোঝায়? লিথিয়াম, সোডিয়াম ও পটাশিয়ামকে আয়নায়ন শক্তির মানের ঊর্ধ্বক্রমে সাজাও। কী দেওয়া আছে সংজ্ঞাটা দেখে নাও। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের একটি বিচ্ছিন্ন পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন অপসারণ করে 1 একক ধনাত্মক আধানযুক্ত আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নায়ন শক্তি বলে। এবার দেখো, লিথিয়াম, সোডিয়াম ও পটাশিয়াম একই শ্রেণী, 1 নম্বর শ্রেণীভুক্ত মৌল। শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে পারমাণবিক আকার বাড়ে এবং আয়নায়ন শক্তি কমে, তাই ঊর্ধ্বক্রম হলো K সোডিয়াম লিথিয়াম। অথবাটা দেখো, মেন্ডেলিভের পর্যায় সূত্রের 2টি ত্রুটি লেখো। চ্যালকোজেন কোন শ্রেণীর মৌল? মেন্ডেলিভের পর্যায় সূত্রের 2টি ত্রুটি হলো হাইড্রোজেনের অবস্থান নির্দিষ্ট নয়, সমস্থানিকদের জন্য আলাদা কোনো স্থান নেই। চ্যালকোজেন হলো পর্যায় সারণীর 16 নম্বর শ্রেণীর মৌল, যেমন অক্সিজেন, সালফার, সেলেনিয়াম ইত্যাদি। F2 অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো। তারপরের প্রশ্নটা দেখো, F এর বাইরের কক্ষে 7টি ইলেকট্রন আছে, তাহলে 2টি F এর মধ্যে একটি ইলেকট্রন শেয়ার করে তারা এক বন্ধন F গঠন করবে। দেখে নেবে আর ভিডিওটা পজ করে তুলে নেবে, ঠিক আছে? 3-6 দেখো, Cl2 অণু গঠিত হয় কিন্তু He2 অণু গঠিত হয় না কেন? Cl2 অণু গঠন। ক্লোরিন একটি হ্যালোজেন মৌল যার যোজ্যতা কক্ষে 7টি ইলেকট্রন থাকে। 2টি ক্লোরিন পরমাণু একটি করে ইলেকট্রন ভাগ করে একটি সমযোজী বন্ধন গঠন করে এবং উভয়ই স্থিতিশীল অষ্টক বিন্যাস অর্জন করে। He2 অণু গঠিত হয় না কারণ দেখো, হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস যার ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল। এর সর্ববহিস্থ কক্ষপথ পূর্ণ থাকায় এটি ইলেকট্রন গ্রহণ, বর্জন বা ভাগ করার মাধ্যমে বন্ধন গঠনে অংশগ্রহণ করে না, তাই He2 অণু গঠিত হয় না। গ্রুপ ডি দেখো, 4 দাগ 1 কি বলেছে?
বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। মোলার গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে? দেখো, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের জন্য বয়েলের সূত্র কি হয়? ভি সমানুপাতিক 1/p। চার্লসের সূত্র কি হবে? ভি সমানুপাতিক টি। এবং অ্যাভোগাড্রোর সূত্র হচ্ছে ভি সমানুপাতিক এন। এবার সমন্বিত রূপটি কী হবে? ভি সমানুপাতিক NT/পি। ঠিক আছে, এইটা পাবো। আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা কী করে করবো? দেখো, উপরের সমানুপাতিক সম্পর্কটি থেকে যদি একটা ধ্রুবক আর নিয়ে আসি, কী পাবো? ভি সমান আর NT/পি। কোনাকুনি গুণ করলে কী হবে? পিভি সমান এন আর টি। এখানে এন হলো গ্যাসের মোল সংখ্যা এবং আর হলো মোলার গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবক। সংজ্ঞাটা দেখো, পিভি সমান এনআরটি সমীকরণে আর হলো একটি সমানুপাতিক ধ্রুবক যা গ্যাসের প্রকৃতি বা ধর্মের উপর নির্ভর করে না। এই ধ্রুবককে মোলার গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবক বলে। ভিডিওটা পজ করে তোমরা তুলবে, আর যদি পিডিএফের দরকার হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে পিডিএফ দরকার। অথবাটা দেখো, -3°C তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 750 সেমি কিউব। গ্যাসটিকে সমান চাপে উত্তপ্ত করলে ওর আয়তন 1 লিটার হয়। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত? তাহলে কী কী মান দেওয়া আছে লিখে নেবে। গ্যাসটির প্রারম্ভিক উষ্ণতা T1 সমান -3°C সমান -3 + 273 কেলভিন সমান 270 কেলভিন। প্রারম্ভিক আয়তন V1 সমান 750 সেমি কিউব সমান 0.75 লিটার। অন্তিম আয়তন V2 সমান 1 লিটার। চার্লসের সূত্রানুসারে V1/T1 সমান V2/T2। তাহলে মান বসিয়ে দিলে T2 সমান V2 × T1/V1। সেখান থেকে মান বসালে কি আসছে? 360 কেলভিন। তাহলে সেলসিয়াসের রূপান্তর কি হবে? T2 সমান 360 - 273 সমান 87°C। তাহলে উত্তর হবে কি? 87°C। 4-2 দেখো, কোনো প্রিজমের একটি তলে আলোকরশ্মি 30° কোণে আপতিত হয়ে অপর তল দিয়ে 60° কোণে নির্গত হলো। চ্যুতি কোণ 30° হলে প্রিজমের প্রতিসারক কোণের মান কত? কী কী দেওয়া আছে? আপতন কোণ I1 সমান 30°, নির্গমন কোণ I2 সমান 60°, চ্যুতি কোণ ডেল্টা সমান 30°। প্রিজমের চ্যুতি কোণের সূত্র হচ্ছে ডেল্টা সমান I1 + I2 - A, যেখানে A হলো প্রিজমের প্রতিসারক কোণ। তাহলে A সমান কী হবে? I1 + I2 - ডেল্টা। মান বসিয়ে দিলে A সমান কত বেরোবে? উত্তর 60° বেরোবে। তোমরা ঠিক করে ভিডিওটা পজ করে তুলে নেবে। তাহলে এখানে প্রিজমের প্রতিসারক কোণটা হচ্ছে 60°। অথবাটা দেখো, একটি লেন্সের ক্ষমতা +2.5D। লেন্সটির ফোকাস দৈর্ঘ্য প্রকৃতি নির্ণয় করো। দেখো, লেন্সের ক্ষমতা দেওয়া আছে +2.5 ডায়োপ্টার, ডি মানে ডায়োপ্টার। এবার ফোকাস দৈর্ঘ্য এফ সমান কী হবে? 1/p, এটা হচ্ছে মিটারে। তাহলে সমান কী হবে? 1/2.5 মিটার। সেখান থেকে হবে 0.4 মিটার। এবার সেন্টিমিটারে করলে 100 দিয়ে গুণ করে দেবে, তাহলে সমান 40 সেমি। যেহেতু লেন্সের ক্ষমতা এখানে প্লাস ধনাত্মক দেওয়া আছে, তাই লেন্সটি হবে উত্তল প্রকৃতির। এইটা ভালো করে মনে রাখবে, প্লাস হলে লেন্সটি উত্তল প্রকৃতির। 4-3 দেখো, লেন্সের আলোক কেন্দ্রে বলতে কী বোঝায়? উত্তল লেন্সের সাহায্যে কিভাবে অসৎ সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায় চিত্রসহ বর্ণনা করো। আলোক কেন্দ্রের সংজ্ঞাটা দেখে নাও। লেন্সের আলোক কেন্দ্র হলো সেই নির্দিষ্ট বিন্দু যার মধ্য দিয়ে কোনো আলোকরশ্মি গেলে প্রতিসরণের পর তা কোনো রকম বিচ্যুতি ছাড়াই সরাসরি নির্গত হয়। উত্তল লেন্স দ্বারা অসৎ সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্বটা দেখে নাও। এই ছবিটা প্রথমে এঁকে নেবে। এবার এখানে বস্তুটা কোথায় আছে? ফোকাস ও মেরুর মধ্যে আছে। ঠিক আছে, তোমরা ভিডিওটা পজ করে ঠিক করে তুলবে, আর এইটা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর এইটা ব্যবহার করা হয় কোথায়? বিবর্ধক কাজ হিসেবে। ঠিক আছে, তারপরে দেখো 4-4,
কি আছে, পর্যায় সারণীতে হাইড্রোজেনকে গ্রুপ 1-এর ক্ষার ধাতুগুলি ও গ্রুপ 17-র হ্যালোজেন মৌলগুলির সঙ্গে একত্রে রাখার সপক্ষ বিপক্ষে যুক্তি দাও। দেখো, ক্ষার ধাতুর সাথে রাখার সপক্ষে যুক্তিগুলো দেখে নাও। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস ক্ষার ধাতুগুলির মতোই, অর্থাৎ সর্বাবস্থ কক্ষে একটি ইলেকট্রন থাকে। ক্ষার ধাতুগুলির মতো হাইড্রোজেনেও ইলেকট্রন বর্জন করে একযোজী ক্যাটায়ন গঠন করে। এটি হ্যালোজেন, অক্সিজেন এবং সালফারের সাথে ক্ষার ধাতুগুলির মতোই যৌগ গঠন করে। আর বিপক্ষে যুক্তি দেখো, হাইড্রোজেন অধাতব মৌল, কিন্তু ক্ষার ধাতুগুলি সবই ধাতু। হাইড্রোজেনের আয়নীকরণ শক্তি ক্ষার ধাতুগুলির তুলনায় অনেক বেশি। সাধারণ চাপ ও উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসীয় অবস্থায় থাকে, যেখানে ক্ষার ধাতুগুলি কঠিন অবস্থায় থাকে। গ্রুপ 17 হ্যালোজেন শ্রেণীর সাথে সপক্ষে যুক্তি দেখো, হাইড্রোজেন হ্যালোজেনের মতোই দ্বিপরমাণু গ্যাসীয় অণু H2 গঠন করে। এটি ক্ষার ধাতুগুলির সাথে যুক্ত হয়ে হ্যালোজেনগুলির মতো হাইড্রেট যৌগ গঠন করে। হ্যালোজেনগুলির মতো হাইড্রোজেনও একটি ইলেকট্রন গ্রহণ করে একযোজী অ্যানায়ন গঠন করতে পারে। হ্যালোজেনের রাখার বিপক্ষে যুক্তি দেখো, হাইড্রোজেনের সর্বস্থ কক্ষে একটি ইলেকট্রন থাকে, যেখানে হ্যালোজেনগুলির 7টি ইলেকট্রন থাকে। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হ্যালোজেনগুলির তুলনায় অনেক কম। অথবাটা দেখো, এ, বি ও সি তিনটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে Z-2, Z এবং Z+2। এদের মধ্যে বি একটি নিষ্ক্রিয় মৌল। এদের মধ্যে কোনটির তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক, আয়রন শক্তি সর্বাধিক ও এ ও সি এর যৌগের সংকেত কী হবে? প্রথমে কি দেওয়া আছে, বি একটি নিষ্ক্রিয় মৌল, তাই এর পরমাণু ক্রমাঙ্ক সম্ভবত 10 বা 18 হবে। ধরা যাক Z সমান 10, তাহলে এর পরমাণু ক্রমাঙ্ক হবে 10 - 2 8 এবং সি এর পরমাণু ক্রমাঙ্ক হবে 10 + 2 12। এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক এর, কারণ দেখো পর্যায় সারণীতে বাম দিক থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। গ্রুপ 18 বাদে গ্রুপ 17 মৌলগুলি সর্বাধিক হয়। এ গ্রুপ 16 মৌল এবং এর তড়িৎ ঋণাত্মকতা বি ও সি এর চেয়ে বেশি। কোনটির আয়রন শক্তি সর্বাধিক? উত্তর হবে কি বি। নিষ্ক্রিয় মৌলগুলির ইলেকট্রন বিন্যাস সুস্থিত হওয়ায় এদের আয়রন শক্তি সর্বাধিক হয়। এ ও সি দ্বারা গঠিত যৌগের সংকেত কী হবে? সংকেত হবে, এখানে তোমরা সঠিক করে নেবে, সবসময় ক্যাটায়নকে আগে লেখা হয়, তাহলে সংকেতটা হবে CA। ঠিক আছে, সংকেতটা সিটা আগে লিখবে CA। আচ্ছা, তারপরে দেখো CA সংকেত এবং এটি আয়নীয় যৌগ গঠন করবে। তোমাদের পরের ভিডিওতে 5 নম্বর স্কুলটা করাবো। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের সাথে, কমেন্টে জানিও তোমাদের কোন কোন স্কুল দরকার। ঠিক আছে, আর PDF এর জন্য অবশ্যই কমেন্ট করো।